আমার বাড়ি এই কলেজ থেকে খুব বেশি হলে 300 মিটারের মধ্যে, কিন্তু আমার সুযোগ হয় নাই এই কলেজে পড়া। যারা আজকে তোমরা এই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ, তাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি যদি তোমাদের সবার নাম জানতাম, সবার নাম ধরে বলতে পারতাম, কিন্তু আজকে আমি যেহেতু তোমাদের সবার নাম জানি না, আমি কাউকে নির্দিষ্টভাবে নাম ধরে ডাকতে পারছি না। কিন্তু যেটা আমি পারছি সেটা আমি বলতে পারছি যে তোমরা সবাই আমাদের সন্তান। আমি এই জনপদেরই একজন, আমি তোমাদেরই কারো বড় ভাই, কারো চাচা, অথবা আমার কোনো সহপাঠীর সন্তানই তোমরা। যেই কথাটা বলার জন্য আমি ঢাকা থেকে এসেছি, আমাকে যখন এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়, আমি সাধারণত এই ধরনের প্রোগ্রামে খুব একটা বেশি যাই না, কিন্তু যেহেতু এটি আমার এলাকার একটি কলেজ এবং আমি শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করার সুযোগে জানতে পেরেছি যে আমাদের যারা শিক্ষার্থী, তাদেরকে যদি আমরা উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা। একটা জিনিস আমি লক্ষ্য করেছি মঞ্চে বসে আজকের অনুষ্ঠানে, আমি জানি না এটা সোনারগাঁয়ের লোকদের চারিত্রিক বৈশিষ্ট্য কিনা, যখন কেউ বক্তব্য রাখছিল, বক্তব্যের শেষে হাততালি দিতে খুব কার্পণ্য করছিল আমাদের ছাত্রছাত্রীরা। আমার মনে হয় যে এই জায়গা থেকে আমি আমার বক্তব্য দেওয়া শুরু করি। সেটা হচ্ছে যে অন্যকে এপ্রিসিয়েট করা, অন্যের ভালো জিনিসকে মূল্যায়ন করা, ভালোকে ভালো বলতে পারা, এটি সবচাইতে মনুষ্যত্বের একটা সবচাইতে বড় গুণ। আমরা যদি ভালোকে ভালো বলতে না পারি, তাহলে পরে আমরা নিজেরা ভালো হওয়ার মতো যেই উৎসাহ এবং উদ্দীপনা থাকা প্রয়োজন, সেটি আমাদের মধ্যে তৈরি করতে পারবো না, সেটি আমাদের মধ্যে সৃষ্টি করতে পারবো না। আজকে যারা নতুন এই কলেজে ভর্তি হয়েছ, আমাদের শিক্ষক মণ্ডলী তাদের বক্তব্যে বলেছে, আমাদের ছাত্র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেছে যে আমাদের শিক্ষার উদ্দেশ্য কী। আমাদের শিক্ষার উদ্দেশ্য কি কেবলমাত্র পরীক্ষায় পাশ করা, নাকি আমাদের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে আমাদের ভবিষ্যতের যে পৃথিবী, সেই পৃথিবীর জন্য উপযোগী করে গড়ে তোলা। অনেকে বলেছে যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমি কৃতি সন্তান এই জায়গার, কিন্তু আমি নিজেকে কৃতি সন্তান মনে করি না, কারণ আমার যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ ছিল ততটুকু আমি কন্ট্রিবিউট করতে পারি নাই এই দেশের জন্য, এই মানুষের জন্য। কিন্তু আমি এইটা বিশ্বাস করি যে যারা আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের মধ্যে এই সম্ভাবনা আমার চাইতে অনেক বেশি। আমি যখন স্কুলে পড়তাম, আমি এই কলেজেরই পাশে মোগরাপাড়া হাই স্কুলের ছাত্র। আমি যখন স্কুলে পড়তাম, আমি কখনো স্বপ্ন দেখতে পারি নাই যে আমি সিনিয়র সচিব হব সরকারের, কারণ আমাকে স্বপ্ন দেখানোর লোক ছিল না। আমার সামনে এমন কোনো উদাহরণ ছিল না যে উদাহরণ আমাকে স্বপ্ন দেখাতে পারে। আমি জানতাম না যে সচিব কাকে বলে, সিনিয়র সচিব কাকে বলে। আমি যখন কলেজে ভর্তি হলাম ঢাকায়, তখন দেখলাম যে আমাকে যিনি পড়াতেন, আমার একাদশ শ্রেণীর ইংরেজি শিক্ষক, শুনলাম যে উনি বিসিএসে সুযোগ পেয়ে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন।
তখন আমার জানার সুযোগ হলো যে বিসিএস কি জিনিস, এবং সবাই ওনাকে খুব সম্মান দিচ্ছে, ওনার জন্য একটা বিদায় অনুষ্ঠান হলো। আমার তখন মনে হলো যে তাহলে আমার স্কুলে পড়ার সময় যেই স্বপ্ন ছিল যে আমি একটা চাকরি করতে পারলেই হবে, একটা ব্যাংকে চাকরি করব অথবা কোনো একটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করব, যখন আমি আমার ওই ইংরেজি শিক্ষককে দেখলাম যে উনি বিসিএসে সুযোগ পেয়ে চলে যাচ্ছেন, তখন বিসিএস কি জিনিস বোঝার চেষ্টা করলাম, এবং তা আমার মধ্যে একটা স্বপ্ন আসলো যে আমাকে তাহলে পরে এই রকম হতে হবে। সুতরাং স্বপ্ন দেখাটা এবং স্বপ্ন দেখার সুযোগ তৈরি হওয়াটা এটি একটি বড় ব্যাপার। এই স্বপ্ন দেখার সুযোগ সবার জন্য সমানভাবে আসে না। কারো স্বপ্ন অনেক ছোট হয়, কারো স্বপ্ন অনেক বড় হয়। কারো স্বপ্ন সেটুকুই স্বপ্ন যেটুকু সে মনে করে যে আমি এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। কারো স্বপ্ন সেইটা যেটা তার কাছে মনে হয় আমি বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু আমাকে বাস্তবায়ন করার জন্য আমাকে উপযুক্ত করে তৈরি করতে হবে। আমাদেরকে সেই স্বপ্ন দেখতে হবে যেই স্বপ্ন আমাদেরকে এখন মনে হচ্ছে যে আমি ওই স্বপ্ন ধরার জন্য উপযোগী না, কিন্তু আমাদেরকে সেই স্বপ্ন ধরার মতো উপযোগী করে তৈরি করতে হবে। আমার ধারণা এখানে যারা ছাত্রছাত্রী আছে তারা সবাই আমার মতো মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। এখানে উচ্চবিত্ত ঘরের সন্তানরা এখানে এই কলেজে অধ্যয়নের জন্য এসছে আমার মনে হয় না। কিন্তু আমি বলি, সব জায়গায় বলি যে একটা সন্তান যখন জন্ম হয় তখন সেটা উচ্চবিত্ত হোক, মধ্যবিত্ত হোক বা নিম্নবিত্ত হোক, সেই বাবা মায়ের যেই স্বপ্ন তার মগজের মধ্যে বুনন হয় সেই স্বপ্নটা একই রকম। সেটি হচ্ছে যে আমার সন্তান সমাজের সবচাইতে বড় একজন প্রতিপত্তিশীল ব্যক্তি হবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। সবাই তাকে চিনবে, সবাই তাকে জানবে, সবাই তাকে সম্মান করবে। এই পিতামাতার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা এখানে এসেছি। আমরা কেবলমাত্র একটা রুটিন কাজ হিসেবে ছাত্রত্ব নামধারী হয়ে কিছুটা সময় অতিক্রম করা জীবনে, সেটি যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে আমি বলবো যে এই স্বপ্নকে বাদ দিয়ে আমাদেরকে আরও বড় স্বপ্ন দেখার সুযোগ তৈরি করতে হবে আমাদের মধ্যে। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি হচ্ছে সেই ধরনের সুযোগ তৈরি করার, সেই ধরনের স্বপ্ন তৈরি করার, সেই ধরনের প্রত্যয় তৈরি করার একটি জায়গা মাত্র। এই প্রতিষ্ঠান ওই স্বপ্নটাকে অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য খুব বেশি সহায়ক হবে না, কারণ তোমাদেরকে এই কলেজের গণ্ডি পার হয়ে আরও বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে, আরও বৃহত্তর কর্ম পরিমণ্ডলে যেতে হবে। সেই জায়গায় তোমাকে নিজেদেরকেই উপযোগী করে গড়ে তুলতে হবে, এবং সেই জায়গার উপযোগী করে গড়ে তোলার জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন টার্গেট ফিক্স করতে হবে, নতুন উদ্দেশ্য পরিবর্তন করতে হবে। যেরকম আমি আমার উদ্দেশ্য পরিবর্তন করেছিলাম আমার চলার পথে, ঠিক একইভাবে তোমরা আজকে যা স্বপ্ন দেখছো, কালকের স্বপ্নটা যদি তার চাইতে বড় করতে পারো, কোথা থেকে এই স্বপ্ন বড় করার উৎসাহটা আসবে? স্বপ্ন বড় করার উৎসাহ আসবে যদি তোমরা বেশি বেশি করে জানার চেষ্টা করো। তোমার জানার সীমাবদ্ধতা তোমার স্বপ্নকে সীমাবদ্ধ করে ফেলে। তুমি যদি বেশি জানো, তোমার স্বপ্ন বেশি বড় হবে, এবং সেই স্বপ্ন অর্জন করার জন্য যেই কার্যক্রম,
যেই উৎসাহ, যেই উদ্দীপনা, সেটি আরও বড় হবে। আমি বলি যে তোমার প্রতিযোগিতা, সোনারগাঁ সরকারি কলেজের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা কার সাথে? তোমার সহপাঠীর সাথে? সোনারগাঁয়ের অন্য কোনো কলেজের কোনো শিক্ষার্থীর সাথে? নারায়ণগঞ্জের সবচাইতে ভালো কলেজের শিক্ষার্থীর সাথে? আমি বলবো যে না, তোমার প্রতিযোগিতা হওয়া উচিত, প্রতিযোগিতার টার্গেট হওয়া উচিত বাংলাদেশের সবচাইতে ভালো যে শিক্ষা প্রতিষ্ঠান তার চাইতে ভালো হওয়ার স্বপ্ন। একটি বাস্তব ঘটনা তোমাদেরকে শোনাই। এটি আমি সোনারগাঁয়ে আরও অনেক প্রোগ্রামে শিক্ষকদেরকে শুনিয়েছি, ছাত্রদেরকে শোনানোর সুযোগ হয় নাই। সেটি হচ্ছে বাংলাদেশের একটা প্রত্যন্ত জনপদ আছে, তার নাম হচ্ছে চিলমারি। এটি গাইবান্ধা জেলার একটি প্রত্যন্ত জনপদ। এই জনপদে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখন অনেকগুলি হয়েছে। প্রথমে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, একজন ডাক্তার একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান করেছে। যেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এখন প্রায় 100% ছাত্রছাত্রী হয় চিকিৎসা বিদ্যায় অথবা প্রকৌশল বিদ্যায় অথবা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হওয়ার সুযোগ পায়। তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মানকে ওই জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। আমি আমার বক্তব্যে বেশিরভাগ সময় ছাত্রদের দিকে তাকিয়ে আছি, কারণ ছাত্রদের সাথে তাকিয়ে আছি এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ছাত্রীরা ছাত্রদের তুলনায় তুলনামূলক অ্যাটেন্টিভ, তারা আমার বক্তব্য শুনছে। কিন্তু ছাত্রদের মধ্যে আমি অনেককে লক্ষ্য করছি যারা এখনও তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। বাংলাদেশের এসএসসি পরীক্ষার রেজাল্ট পর্যালোচনা করলে, বাংলাদেশের এইচএসসি পরীক্ষার রেজাল্ট পর্যালোচনা করলে, বাংলাদেশের মেডিকেলে চিকিৎসা শাস্ত্রে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ার শিক্ষার্থীদের সংখ্যা পর্যালোচনা করলে দেখা যাবে যে মেয়েদের হার ছেলেদের চাইতে বেশি। তাও সব মেয়েরা হাততালি দিল না। এই বক্তব্যের মাধ্যমে আমি চাই না যে আমাদের যারা ছাত্র ভাইরা আছে তারা নিরুৎসাহিত হোক, তাদেরকে আমি আরও বেশি উৎসাহিত হওয়ার জন্য আসলে প্রতিযোগিতায় নামার জন্য উৎসাহ দিচ্ছি। আমি এখন যেই প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানে আমি ডাক্তারদের বিসিএসে যে সমস্ত ডাক্তাররা সুযোগ পায় চাকরিতে তাদের ফাউন্ডেশন ট্রেনিং করানো হয়, এবং আমি প্রতি ফাউন্ডেশন ট্রেনিংয়ে দেখি যে ডাক্তার ছেলে ডাক্তারের তুলনায় মেয়ে ডাক্তারদের সংখ্যা বেশি। অর্থাৎ মেয়েরা লেখাপড়ার প্রতি, পড়াশোনার প্রতি, স্বপ্ন দেখার প্রতি যত বেশি সক্ষম, ছেলেরা দিন দিন যেন পিছিয়ে পড়ছে। আমরা চাই যে ছেলে মেয়ে উভয়ে সমানভাবে এগিয়ে যাক। যারা এই সোনারগাঁ কলেজে আজকে ভর্তি হয়ে প্রথম বর্ষের ছাত্র হিসেবে, একাদশ শ্রেণীর ছাত্র হিসেবে তোমরা পড়ালেখা শুরু করেছ, আমরা দেখতে চাই যে তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিবে তখন নারায়ণগঞ্জের সবচাইতে ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেন হয় এই সোনারগাঁ সরকারি কলেজ। জিপিএ 5 পাওয়ার যে হার সেটি যেন সোনারগাঁ কলেজের সবচাইতে বেশি হয়। এই সোনারগাঁ কলেজ যদি গর্বিত হতে পারে, এই গর্ব সোনারগাঁ কলেজের না, এই গর্ব তোমাদের, এই গর্ব আমাদের, এই গর্ব তোমাদের বাবা মায়ের। এবং এই যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশন শুধু তুমি তোমার নিজের জন্য করছো না, দেশের জন্য করছো। আমাদের দেশে এই মুহূর্তে যদি আমরা বলি যে সবচাইতে
ঘাটতি কোন ক্ষেত্রে আছে? তা আমরা অর্থনীতিতে এগিয়ে যাচ্ছি, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে এগিয়ে যাচ্ছি, আমরা লেখাপড়ার হারের দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু লেখাপড়ার মানের দিক দিয়ে কি আমরা এগিয়ে যাচ্ছি? আমি এই সোনারগাঁ কলেজের কর্তৃপক্ষকে, যারা শিক্ষক মণ্ডলী আছেন, অধ্যক্ষ মহোদয় আছেন, তাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা পড়াশোনার পাশাপাশি কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন্ট্রোডিউস করেন, যাতে করে ছাত্রদেরকে কেবলমাত্র সার্টিফিকেট সর্বস্ব ছাত্র হিসেবে আমরা না পাই, আমরা যেন একটা চৌকুশ নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তুলতে পারি। আজকে আমি ছাত্র নেতাদের বক্তব্য শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। ছাত্র নেতাদের মনোযোগ দিয়ে বক্তব্য শোনার কারণ হচ্ছে, আমি বুঝতে চেষ্টা করছিলাম যে আমাদের সোনারগাঁয়ের ছেলেরা শুধু সোনারগাঁ এলাকার নেতৃত্ব না, আমাদের জাতীয় নেতৃত্ব নেওয়ার জন্য কতখানি উপযোগী হয়ে গড়ে উঠছে। আমরা যেই ক্ষেত্রেই বিচরণ করতে চাই না কেন, সেটা চাকরি হোক, সেটা ব্যবসা হোক, সেটা রাজনীতি হোক, সেটা সমাজনীতি হোক, সেটা দর্শন হোক, সেটা বিজ্ঞান হোক, যেই ক্ষেত্রেই আমরা যাই না কেন, আমাদেরকে মনে রাখতে হবে আমরা 1 নম্বর হব। আমরা সোনারগাঁয়ের মানুষজন যেন আমাদের স্বপ্নটাকে ছোট করে না দেখি। সোনারগাঁ এত সুন্দর একটা জায়গা, ঢাকা শহরের এত কাছে, যেই ঢাকা শহরে ভালো শিক্ষা পাওয়ার জন্য সারা দেশ থেকে লোকজন ছুটে আসে, যেই অভিভাবকরা স্বপ্ন দেখে যে তার ছেলে ঢাকা মেডিকেল কলেজে, বুয়েটে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, আমার সোনারগাঁয়ের কেন সবগুলি ছেলে সেই সমস্ত জায়গায় ভর্তি হতে পারে না? আজকে যদি চিলমারির ছেলে, আজকে যদি গাইবান্ধার ছেলে, আজকে যদি রাঙামাটির ছেলে, আজকে যদি পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে সেই পঞ্চগড়ের ছেলেরা এসে ঢাকা শহরের সব ভালো ভালো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, তাইলে আমার সোনারগাঁয়ের ছেলেরা কেন সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না? সোনারগাঁয়ে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আছে। এই কলেজ থেকে মাত্র 50 মিটার দূরে হবে, আজ থেকে প্রায় 50 বছর আগে আনিসুজ্জামান ভাই চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ার জন্য ভালো ফলাফল করে বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছে। 50 বছর আগে যখন এই সোনারগাঁ জনপদ অনেক বেশি পশ্চাৎপদ ছিল, কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছিল না সোনারগাঁয়ে। এখন তো সোনারগাঁয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। 50 বছর পরে এসে কেন 50টা ছেলে যায় না ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয় না? কেন বুয়েটে ভর্তি হয় না? কেন সোনারগাঁয়ের সেই সমস্ত ছেলে কেবলমাত্র ঢাকা মেডিকেলে, বুয়েটে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় বা পাবলিক মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, যারা কেবলমাত্র ঢাকায় পড়ে?